কার্টুন নেটওয়ার্কের সবথেকে জনপ্রিয় শো টম অ্যান্ড জেরি, এবং এই শোটাই কিন্তু সেই সময় সবথেকে বেশি চলা শো ছিল। টম অ্যান্ড জেরির একটা এপিসোডে দেখা যায় যেখানে গ্রে মাইস এবং টম স্মোক করছিল, এবং সেই স্মোক করার জন্য সেটাকে কিন্তু 2006 সালে ব্যান করে দেওয়া হয়েছিল। যদিও সেটাকে কার্টুন নেটওয়ার্ক, বুমেরাং এবং মি টিভি টংস থেকে অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে তাও টিবিএস এবং টিএনটিতে চালানো হতো। টম অ্যান্ড জেরির এই সহিংসতা এবং ভায়োলেন্সের জন্যই কিন্তু তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আসল কারণ তার থেকেও অনেক বেশি অন্ধকার এবং অস্বস্তিকর। এই কার্টুনের ইতিহাসে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা ওয়ার্নার ব্রোস বছরের পর বছর আমাদের কাছে আড়াল করার চেষ্টা করেছে। সেই জিনিসটাই আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। টম অ্যান্ড জেরির লড়াই কেবল তাড়া করার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এতে ছিল মাথা বিচ্ছিন্ন, অঙ্গচ্ছেদ, গুলি করা, বোমা বিস্ফোরণ, বৈদ্যুতিক শক এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অদ্ভুতভাবে বিকৃত করা। একটি পর্বে টমকে গিলোটিনের নিচে ফেলে দেওয়া হয়েছিল এবং অন্য একটি পর্বে সে স্বর্গে যাচ্ছে সেটাও দেখানো হয়। এই দৃশ্যগুলো শিশুদের জন্য অত্যন্ত অনুপযোগী বলে সিদ্ধান্ত নেয় বিশ্বের বিভিন্ন সেন্সর বোর্ড। একসময় বিবিসিও টম অ্যান্ড জেরি সম্প্রচারিত পর্বগুলি কঠোরভাবে পরীক্ষা করে এবং তাদের মধ্যে যে বিস্ফোরণ এবং ভায়োলেন্স ছিল সেগুলোকে নিয়ে তারা আওয়াজ তুলতে থাকে। এর জন্যই তো 1975 সালে দ্য নিউ টম অ্যান্ড জেরি শো সৃষ্টি হয়। এই সিরিজে ভায়োলেন্স প্রায় দেখানোই হয় না, কিন্তু এর ফল কি হয়? এই জন্য দ্য নিউ টম অ্যান্ড জেরি শোটা তুলনামূলকভাবে দুর্বল হয়ে যায় এবং সেটা পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়। ভক্তরা একে অবাঞ্ছিত এবং হাস্যকরহীন বলে প্রত্যাখ্যান করেন, কারণ বিড়াল আর ইঁদুরের সম্পর্ক থেকে মারামারি বাদ দিলে তা কেবল পাঞ্চে এবং একঘেয়েমি হয়ে যায়। সহিংসতা তাদের সম্পর্কের মূল ভিত্তি ছিল, সেখান থেকে যদি তাদের মারামারিগুলো বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেই শোটা কিভাবে চলবে? ভায়োলেন্সের বিতর্ক একটি গুরুত্বপূর্ণ কারণ হলেও টম অ্যান্ড জেরি নিষিদ্ধ হওয়ার বা কঠোরভাবে সেন্সর হওয়ার প্রধান এবং সবচেয়ে স্পর্শকাতর কারণ ছিল বৈষম্যমূলক স্টোরি টাইপ। টম অ্যান্ড জেরির প্রথম দিকের পর্বগুলোতে বাড়ির মনিব হিসাবে প্রায় একজন কৃষ্ণাঙ্গ স্থলুকায় মহিলাকে দেখা যেত, যার মুখ কখনোই পুরো দেখানো হতো না। চরিত্রটির নাম ছিল মাম্মি টু শুজ। এই চরিত্রটি ছিল 1900 দশকের আমেরিকায় প্রচলিত কৃষ্ণাঙ্গ মহিলাদের মাম্মি নামক বর্ণ বৈষম্যমূলক স্টোরি টাইপের প্রতিফলন। এই চরিত্রায়ন কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের ভাবমূর্তিকে অপমানিত করত। এর জন্যই তো সেন্সরশিপ সম্প্রচারের সময় চরিত্রটিকে বাদ দেওয়ার কথা বলে, নয়তো তার কণ্ঠস্বর এবং সংলাপ সাদা চামড়ার অভিনেত্রীদের দ্বারা পরিবর্তন করার কথা বলে। আরো মারাত্মক ছিল এই ব্ল্যাক ফেস ব্যবহার করা। কয়লার গুলো, বিস্ফোরণের ধোঁয়া এবং অন্যান্য কারণে টম অ্যান্ড জেরির মুখ কালো হয়ে যাওয়ার দৃশ্য ছিল খুবই স্বাভাবিক, কিন্তু কিছু পর্বে এর ব্যবহার সরাসরি বর্ণভেদী কৌতুকের সৃষ্টি করে। যেমন একটা পর্ব ছিল হিজ মাউস ফ্রাইডে, যেখানে জেরি তার শরীর কালো করে এক উপজাতীয় ইঁদুরের ছদ্মবেশ নেয় এই দৃশ্যটির জন্য, এবং ক্যাসানোভা ক্যাট নামে, যেখানে টম অ্যান্ড জেরি মুখে সিগারেটের ধোঁয়া দিয়ে তাকে কালো করে দেওয়া হতো, এবং মাউস কিলিং পর্বে যেখানে টম কয়লার গুঁড়ো দিয়ে তার মুখ কালো করে পরিচিতি সামাল দেওয়ার চেষ্টা করে। একবিংশ শতাব্দীতে এই দৃশ্যগুলো কেবল অগ্রহণযোগ্য নয়, সরাসরি নিষিদ্ধ ছিল। এই দৃশ্যগুলোর কারণে ক্লাসিক টম অ্যান্ড জেরি এর অনেক পর্ব বছরের পর বছর ধরে সেন্সর তালিকাভুক্ত ছিল। শুধু কৃষ্ণাঙ্গের নয়, কিছু পর্বে এশিয়ার চরিত্রগুলোরও বর্ণবাদী এবং হাস্যকর ক্যারেক্টার এবং চিত্রায়ন ছিল। এর পরিবর্তিত অনেক পর্বগুলো সেন্সরশিপের আওতায় চলে আসে। এত সমালোচনা এবং এত সেন্সরশিপে থাকা সত্ত্বেও কেন টম অ্যান্ড জেরির আজও বিশ্বজুড়ে এত জনপ্রিয়তা? টম অ্যান্ড জেরি প্রায় কখনোই কথা বলে না, তাদের গল্প কেবল শারীরিক কমেডি, অ্যাকশন এবং সঙ্গীতের মাধ্যমেই বলা হয়। ফলে ভাষা এবং সংস্কৃতির কোনো বাধা নেই। ভারত থেকে আমেরিকা সবাই এই কমেডি বুঝতে পারে। তাদের এই নির্বাক শিল্পই তাদের বিশ্বের অন্যতম সেরা এবং সবচেয়ে বেশি প্রচারিত কার্টুনের মর্যাদা দিয়েছে। উইলিয়াম হান্না এবং জোসেফ বারবারা এই মাস্টারপিসই ছিল এই নিখুঁত অ্যানিমেশনের পিছনে। প্রতিটি মারামারি ছিল মিউজিকের সাথে সেট করা, যেন একটি বেলি ড্যান্সের মতো নৃত্য করছে। স্কট ব্র্যাডলির মিউজিক ছিল কার্টুনের আবেগ এবং তার গতির চালক। টম অ্যান্ড জেরির শত্রুতার আড়ালে থাকা বন্ধুত্ব, পারস্পরিক নির্ভরতা এবং সহানুভূতির ঝলক দর্শককে একটি গভীর বার্তা দেয়। এই কারণেই এটি কেবল একটি হাসির কার্টুন নয়, এটি একটি চিরন্তন গল্প। ব্লু ক্যাটস ব্লু নামে একটা পর্ব ছিল যেখানে এমন অনেক জিনিস ছিল যার জন্য কিন্তু এই টম অ্যান্ড জেরিকে অনেকটাই বদনাম হতে হয়। যেমন ধরো, যেখানে একটা সিন ছিল টমকে রেল লাইনের ওপরে চরম হতাশ অবস্থায় বসতে দেখা যায়। সে একটা ট্রেনের অপেক্ষা করছিল যাতে একটা ট্রেন এসে তাকে চাপা দিয়ে চলে যায়, এবং তাছাড়াও অর্থলোভী বা গোল্ড ডিগারকে সমর্থন করার সিনও দেখা যায়, যেখানে টম তার নিজের স্বার্থের ব্যবহার করছিল। জেরি আগেই সন্দেহ করছিল টমের প্রেমিক বিড়ালটি ছিল একজন অর্থলোভী, কারণ সে টমকে ছেড়ে বুচের সাথে চলে যায় এবং তার সাথে সে
প্রেম করতে শুরু করে। কেন? কারণ সে ধনী ছিল। যার একটা জ্বলজ্বন্ত উদাহরণ হলো টম যখন তার জন্য একটা ফুল নিয়ে আসে তাকে গিফট করার জন্য, তখন বুস তাকে আগেই একটা বিশাল বড় গোলাপের তোড়া উপহার দিয়ে দেয় এবং তারপরেও টম যখন তার জন্য একটা ছোট বোতলের পারফিউম উপহার দেয় তখনই কিন্তু বুস তার জন্য বিশাল বড় একটা ট্রাকে পারফিউম বোঝাই করা একটা ট্রাক নিয়ে আসে এবং সেটা তাকে উপহার দেয়। এবং তাছাড়া লাস্টে টম একটা ছোট্ট হীরের আংটি উপহার দেয় যেটা নাকি ম্যাগনিফাইং গ্লাস দিয়েও দেখা যেত না, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে বুস তাকে এতটাই বড় একটা হীরের আংটি উপহার দেয় যেটাকে দেখতে হতো ওয়েল্ডিং হেলমেট দ্বারা। মানে এইসব অর্থলোভী বা গোল্ড ডিগারের জিনিসপত্র কিন্তু দেখানো হচ্ছিল ওই এপিসোডে। এর জন্য এই পর্বগুলোকে সবচেয়ে খারাপ আউটরেটিং পর্ব বলে অভিহিত করা হয়। তাদের এই সার্কাজম এবং ভাইলেন্সের জন্যই কিন্তু টম এন্ড জেরি শোটা আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। যেমন কখনো তীর দিয়ে তার পশ্চাদঙ্গে ঢুকিয়ে দেওয়া, বা কখনো স্মোকিং করা, বা আবার কখনো তার আঙুল কেটে দেওয়া এবং তার পেছনে কখনো বাজি ফাটিয়ে দেওয়া, এইসব জিনিস কিন্তু ভাইলেন্সের আন্ডারে পড়ে। এর জন্য তো অনেক অনেক এপিসোড এখনো পর্যন্ত সেন্সর বোর্ডে আটকে রয়েছে। এবং আরেকটা ব্যাপার হলো এইসব জিনিস যদি নাও দেখানো হয় তাহলেও কিন্তু এইসব শো একদমই চলে না। এই যেমন তাই এর আগের কিছু এপিসোডে কিন্তু হয়েছিল, কিন্তু যেহেতু এগুলো বেশিরভাগ বাচ্চারাই দেখে তাদেরকে শুরুর দিকেই যদি এত ভাইলেন্স দেখানো হয় তাহলে কিন্তু তারাও ভবিষ্যতে এইসবের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে। যেমন পিছনে বাজি ফাটানো, পশ্চাদঙ্গে তীর মারা, এইসব জিনিস কিন্তু শিশুরাও শিখে তাদের বন্ধু বান্ধবীদের সাথে করতে পারে। এর জন্যই তো এইসব জিনিসগুলোকে সেন্সর বোর্ডে আটকে দেওয়া হয়। এর জন্য তো টম এন্ড জেরি এবং কার্টুন নেটওয়ার্ক আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো যে তুমি এই ভিডিওটা শুট করার জন্য কোন মাইক ইউজ করো, কোন লাইট ইউজ করো, কোন ট্রাইপড ইউজ করো। মানে আমার একটা শর্ট চ্যানেল আছে যেখানে আমি ফেস ক্যাম ভিডিও আপলোড করি এবং সেগুলোর জন্য তুমি কি কি জিনিসপত্র ইউজ করো। প্রথমত আমি অডিওর জন্য ইউজ করি বোয়া M1 মাইক, এই যে দেখছো এই মাইকটাই আমি ইউজ করি। এবং লাইট এবং ট্রাইপডের জন্য ইউজ করি এই দুটো জিনিস। এই ভিডিওগুলো করার জন্য আমি কি কি জিনিস ইউজ করি সমস্ত কিছুই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে কিন্তু বাই করতে পারো। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই টম এন্ড জেরি নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।